এসইও বলতে আসলে কি বোঝাচ্ছে, ঠিক আছে? যেহেতু এসইও সম্পর্কে আপনার জানার আগ্রহ আছে, তো আমরা এসইও কি এটা সম্পর্কে একটু ডিটেলস আলোচনা করব। সো এসইও যদি আমরা ফুল মিনিং করি তাহলে এটা দাঁড়াচ্ছে কি, যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তার মানেটা কি? যদি আমরা মিনিং বের করতে যাই এসইও, আমাদের কি অপটিমাইজ করতে হচ্ছে? সার্চ ইঞ্জিন, তাই না? তাহলে সার্চ ইঞ্জিন আবার কি জিনিস? সেটা খায় না মাথায় দেয় না কি করে? দ্যাট মিনস আমরা কোনো ইনফরমেশন কোনো জায়গায় বা যে জায়গায় আমরা খুঁজে বের করি সেটাকে, বা কোনো জায়গায় লিখে আমরা খুঁজে বের করি সেটাকে সাধারণত বলে সার্চ ইঞ্জিন। প্রথম আমাদের সার্চ করতে হবে, ওই ইঞ্জিনটা আমাদের কি করবে? রেজাল্ট প্রোভাইড করবে, ঠিক আছে? তো এইরকম সার্চ ইঞ্জিন কোনগুলো? সাধারণত আমরা যদি একটু স্পেসিফিকলি বলি, যে সার্চ ইঞ্জিনের মধ্যে সবচাইতে বেশি জনপ্রিয় কোনটা বলেন তো? রাইট, গুগল। তাহলে গুগল কি একমাত্র সার্চ ইঞ্জিন, না আরো সার্চ ইঞ্জিন আছে আমাদের? অবশ্যই আছে। কি কি সেগুলো? যেমন দেখেন, গুগল অনেক বেশি ইউজার এখানে, এবং ডাটাও আছে অনেক। আর গুগলের নামকরণ কিভাবে হয়েছে জানেন? গুগল কিন্তু একটা সংখ্যা, ঠিক আছে? যেমন 1 মিলিয়ন, 2 মিলিয়ন, এরকম করতে করতে অনেক, মানে সবচাইতে বড় একক হলো গুগল, ঠিক আছে? এক গুগল সমান সমান কয়েক মিলিয়নের মতো। তাহলে আমরা কয়েক বিলিয়নের মতো। তাহলে আমরা দেখি যে এক গুগল ইকুয়াল টু কত, ঠিক আছে? তাহলে দেখতে পাবেন যে এক গুগল ইন্টু 10⁻100, ঠিক আছে? এত বড় একটা রেজাল্ট। এবং ডেসিমলে যদি আপনি এখানে নোটেশন করেন তাহলে দেখেন এইরকম এতগুলো সংখ্যা, একের পর মেবি 100টা, ঠিক আছে? তাহলে এত বড় সংখ্যাকে আমাদের সাধারণত বলা হয় এক গুগল। তাহলে আবার সার্চ ইঞ্জিন কি শুধুমাত্র গুগল না, ইয়াহু আছে, বিং আছে। দেখেন গুগল আছে, ইয়নডেক্স আছে, আক্স.কম, নেভার, ডাকডাকগো, বিং, ইয়াহু, বাইডু, ইকোসিয়া, এরকম আরো অসংখ্য সার্চ ইঞ্জিন আছে, ঠিক আছে? তো সবচাইতে বেশি ইউজার কোনটাতে? আমাদের কোন সার্চ ইঞ্জিনের সবচাইতে বেশি ইউজার? অবশ্যই গুগলে, তাই না? তাহলে আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দ্বারা এমন কোনো কিছুকে বোঝাচ্ছে আমাদের এই সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজে আমাদের নিয়ে আসা মেন উদ্দেশ্য। তাহলে এসইও এর মেন উদ্দেশ্য কি? সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজ। তাহলে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বা এসইআরপি কাকে বলে? আচ্ছা, এটাকে আমরা দেখলাম যে গুগল, বিং, ইয়াহু, তারপরে হচ্ছে ইয়ান্ডেক্স, এইগুলা ছাড়াও পপুলার কিছু সার্চ ইঞ্জিন। এখন আমরা একটু নিচের দিকে আসি, যে আরেকটা টার্ম সম্পর্কে আমাদের জানতে হবে, সেটা হচ্ছে এসইআরপি। এই এসইআরপি এর মিনিং কি? এসইআরপি এর মিনিং হলো সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, ঠিক আছে? এর নাম কি? সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। তাহলে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বলতে আসলে কি বোঝাচ্ছে? যদি আমি এখানে ধরেন ডিজিটাল মার্কেটিং এটা লিখে সার্চ করি, তাহলে এই যে আমার যে রেজাল্ট গুলো দেখাচ্ছে, এটা একটা পেজ, রাইট? এই প্রথম পেজে যে রেজাল্ট গুলো দেখাচ্ছে এইটাকে বলা হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। আর এই যে গুগলের যে এটাকে বলা হয় গুগলের ফ্রন্ট পেজ, ঠিক আছে? যদি আমরা এখানে এসে সার্চ করি, যে ধরেন কিছু একটা, যে ধরেন রিয়েল এস্টেট লিখে সার্চ করলাম, রিয়েল স্টেট মার্কেটিং লিখে সার্চ করলাম, তাহলে দেখেন এই রিয়েল এস্টেট মার্কেটিং এর জন্য আমাদের হাব স্পটের থেকে একটা লিংক আসছে, বা ইউআরএল লিংক, মানে কি হয়েছে, আমাদের র‍্যাঙ্ক করছে। তারপরে হচ্ছে যে উড স্ট্রিম থেকে, ফাইবার থেকে র‍্যাঙ্ক করছে, টেক ফর রিয়েলিটি, প্রপার্টি ইন্ডেক্স, তারপরে এখানে কি মেট্রো লাইন প্রপার্টি ম্যানেজমেন্ট। তো
এই যে রেজাল্ট গুলো দেখাচ্ছে, যেই পেজে দেখাচ্ছে সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। ক্লিয়ার? তাহলে আমাদের এসইওর মেইন উদ্দেশ্য হচ্ছে এই সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বা এসইআরপি তে র‍্যাঙ্ক করা। কি করা? র‍্যাঙ্ক করা। তো এটার মানে আবার কি? দেখেন আমরা যদি এখানে একটু টুলসে ক্লিক করি তাহলে এই কত সেকেন্ড, 0.38 সেকেন্ড, দ্যাট মিন্স আমাদের এই এত ন্যানো সেকেন্ডে 0.33 ন্যানো সেকেন্ডে বা 33 ন্যানো সেকেন্ডে আমাদের কতগুলো রেজাল্ট এরা বের করছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 79 করোড়। এতগুলো কিন্তু এরা এরকম ভাবে লিংক জেনারেট বা আমাকে ওয়েবসাইটের সাজেশন দিচ্ছে। যেমন দেখেন এই গুগল এরকম ভাবে লিখতে আছে। 2 এ যদি আপনি ক্লিক করেন তাহলে 2 নম্বর পেজে আসবেন, 10 নম্বর পেজে আসেন, তারপরে এখান থেকে দেখেন 14 নাম্বার। এইরকম প্রত্যেকটা পেজে আপনারা মনে করেন যে এখানে 10টা 15টা করে ইনফরমেশন আছে। টোটাল ইনফরমেশন কত? প্রায় আমাদের 7 লক্ষ না, 79 করোড়, তাই না? এত কোটি রেজাল্ট আসছে। তো এই রেজাল্ট গুলোর মধ্যে আমাদের প্রথম পেজে আছে কারা? হাবস্পট, তারপরে হচ্ছে ওয়ার্ড স্ট্রম, ফাইবার, এগুলো। তা এরা তো আর এমনি এমনি আসে নাই। এদের এখানে দেখানোর উদ্দেশ্যই হচ্ছে তারা কি করছে? এসইও করছে বা সার্চ ইঞ্জিন অপটিমাইজ করছে। দ্যাট মিন্স সার্চ ইঞ্জিনকে তারা ব্যবহার করে এই সার্চ ইঞ্জিনের টেকনিক গুলো যেগুলো অবলম্বন করে 1 নম্বরে আসা যায় সেগুলো সব যা যা করা লাগবে সে করে 1 নম্বরে র‍্যাঙ্ক করছে। কোনটার পার্সপেক্টিভে? আমাদের এই রিয়েল এস্টেট মার্কেটিং এর উপর। যদি আমরা শুধু মার্কেটিংটা বাদ দিই, রেজাল্ট চেঞ্জ হয়ে গেছে কিন্তু। এখন 1 নম্বরে দেখাচ্ছে কাকে? ইনভেস্টোপিডিয়া। ঠিক আছে? দেখেন হাবস্পট আর আশেপাশে আছে? হ্যাঁ। তাহলে এই র‍্যাঙ্কিংটা করে আপনার কিওয়ার্ডের পার্সপেক্টিভে, রাইট? তাহলে আমার কিওয়ার্ডটা কি? তাহলে আমাদের মেইন উদ্দেশ্যটা হচ্ছে আমাদের র‍্যাঙ্ক করা। কিন্তু এই র‍্যাঙ্ক করা হচ্ছে কোন একটা স্পেসিফিক কিওয়ার্ডের পার্সপেক্টিভ, তাই না? কিওয়ার্ড। ওকে। তাহলে কিওয়ার্ড কি জিনিস সেটা আমাদের একটু ভালো করে জানালেন। দেখে বোঝা যাচ্ছে কিওয়ার্ড অর্থাৎ চাবির মতো কাজ করবে যে ওয়ার্ড গুলো। ঠিক আছে? যেমন দেখেন আমাদের তালা খোলার জন্য চাবি লাগে, রাইট? এখন এইখানে আমাদের এই রিয়েল এস্টেট বা ইনভেস্টোপিডিয়া বা এই রিয়েল এস্টেটের ইনফরমেশন পেতে আমরা কি লিখে সার্চ করছি? রিয়েল এস্টেট লিখে। এখন এইখানেও আমাদের প্রায় 55 করোড়ের কাছাকাছি রেজাল্ট আমাদের কিন্তু আছে। তো দেখেন আমরা যদি এখানে রিয়েল এস্টেট লিখে সার্চ না করতাম তাহলে কি এই ইনভেস্টোপিডিয়া পাইতাম? তাহলে এই কিওয়ার্ডের পার্সপেক্টিভের জন্য বা কিওয়ার্ডের কারণে আমরা কিন্তু এই সাইটগুলো দেখতে পাচ্ছি। যদি আমরা এই কিওয়ার্ড চেঞ্জ করে দিতাম, দ্যাট মিন্স এই চাবি যদি চেঞ্জ করে আমরা একটু মাত্র চেঞ্জ করে যে দেখেন যদি এজেন্ট লিখতাম তাহলে দেখবেন যে রেজাল্ট আবার একটু চেঞ্জ হয়ে যাবে। দেখেন ইনভেস্টোপিডিয়া আছে যেটা স্পন্সর, এটা তো এই সেম কে ইনভেস্টোপিডিয়া র‍্যাঙ্ক। ঠিক আছে? আমি যদি এইখানে যে বাংলাদেশ বা ঢাকা লিখে সার্চ করি তাহলে দেখবেন যে আমাদের শরীফ প্রপার্টিজ লিমিটেড, রিয়েল এস্টেট ব্রোকারেজ, রিয়েল এস্টেট ব্রোকারেজ যেটা শরীফ প্রপার্টি, ওদের সাইটটা র‍্যাঙ্ক করছে। দ্যাট মিন্স দেখেন চাবি চেঞ্জ করার সাথে সাথে কিন্তু রেজাল্টও চেঞ্জ হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স এক চাবি দিয়ে কি সব তালা খোলে? নষ্ট তালা ছাড়া। ঠিক এইরকম যে আপনার এক কিওয়ার্ড দিয়ে সবগুলোকে র‍্যাঙ্ক করাতে পারবেন না। ক্লিয়ার? তাহলে আমরা মোরাল অফ দ্য স্টোরি দেখতে পাইতেছি এটা আসলে কিসের মতো কাজ করতেছে? কিওয়ার্ডের। কিওয়ার্ড হচ্ছে আমাদের দুটোটা একটা চাবির মতোই কাজ করে। ঠিক আছে? ওকে। এই কিওয়ার্ড রিসার্চটা আমাদের শিখতে হবে। যেমন দেখেন এইখানে আমরা যখন এই এজেন্ট লিখে সার্চ করলাম আমাদের কিন্তু রেজাল্ট অনেক কম, তাই না? আর যখন এখানে ঢাকা বাদ দিলাম বা শুধু রিয়েল এস্টেট লিখে সার্চ করছে তখন কিন্তু আমাদের এখানে দেখেন রেজাল্ট প্রায় একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত 555 কোটির মতো। তাহলে যে সকল কিওয়ার্ডের কম্পিটিশন কম সে সকল কিওয়ার্ড নিয়ে আমাদের কাজ করতে হবে।
দুইটা জিনিস আমাদের দেখতে হবে, একটা হচ্ছে সার্চ ভলিউম, আর দেন হচ্ছে আমাদের কেডি। ওকে, তাহলে সার্চ ভলিউম কি জিনিস, আবার কেডি কি জিনিস। এই কেডি মানে কিন্তু এই যে ওই আদালতের কেডি পাঠক না, ঠিক আছে। এটার পূর্ণরূপ হলো কিওয়ার্ড ডিফিকাল্ট। পূর্ণরূপ কি? কিওয়ার্ড ডি ইউ এফ আই সি ই, ও ডিফিকাল্ট, ডি ই এফ আই সি ইউ এল টি। স্পেলিং মিস্টেক যেতে পারে, আমরা একটু চেক করি। ডবল এফ, তাহলে এটা হচ্ছে সাধারণত আমাদের কেডি দ্বারা কিওয়ার্ড ডিফিকাল্টি বলে। দ্যাট মিন্স ওই কিওয়ার্ড দ্বারা র‍্যাঙ্ক করা কত সহজ অথবা কঠিন সে জিনিসটা আমাদের বোঝায়। আর সার্চ ভলিউম হচ্ছে প্রতি মাসে কি পরিমাণ মানুষ ওই সেম কিওয়ার্ড লিখে সার্চ করে। আমি কি বুঝাইতে পারছি? ধরেন আমরা একটু আগে সার্চ করলাম কি লিখে, রিয়েল এস্টেট লিখে। তাহলে এই রিয়েল এস্টেট লিখে মানুষ প্রতি মাসে কি পরিমাণ সার্চ করে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো এইটা বের করার জন্য আপনার একটা পেইড টুল লাগবে, সেটা হলো SEMrush, অথবা আপনি ফ্রি টুলও ব্যবহার করতে পারেন, সেটা হলো গুগল কিওয়ার্ড প্ল্যানার। তো গুগল এখন অ্যাকাউন্ট করতে দিচ্ছে না, এখন অ্যাকাউন্ট করতে গেলে আপনার কার্ড ইনফরমেশন চাইবে। আর একটা কি আমাদের এই SEMrush, আবার আপনি আরেকটা ব্যবহার করতে পারেন যে Ahrefs। এই টুলস গুলো ব্যবহার করে আপনি কিওয়ার্ড ডিফিকাল্টি দেখতে পারবেন, ঠিক আছে। as usual as আপনার সার্চ ভলিউমও আপনি দেখতে পারবেন। এটা দেখার জন্য আমাদের যে টুল ব্যবহার করা লাগবে সেটা হচ্ছে যে Ahrefs, আর হলো SEMrush অথবা আমাদের গুগল কিওয়ার্ড প্ল্যানার, ঠিক আছে। ধরেন আমরা হচ্ছে রিয়েল এস্টেট এজেন্ট বাংলাদেশ, এটা লিখে সার্চ করব। আপনাকে হচ্ছে এখন তারা রেজাল্ট দিবেই না পারফেক্টলি, আগে হচ্ছে তাও ফ্রিতে তারা কি 2 বা 3 বার রেজাল্ট দিত, এখন হয়তো বা একবার আপনাকে সর্বোচ্চ দিতে পারে, এরপর আপনাকে বলবে পেইড কিনে নাও, আর ফ্রিতে আমরা সার্ভিস দিব না। তো এটা পেইড হলো খুব বেশি, অনেক দাম, ঠিক আছে। তো আপনি হচ্ছে থার্ড পার্টি কোনো জায়গা থেকে কিনলে আপনার মোটামুটি মাসে 450 বা 500 টাকা মধ্যে কিনতে পারবেন। শুধু এইটা না, পাশাপাশি আরো ভিডিআইকিউ, তারপর আরো কিছু টুলস আছে, এই সবগুলো একসাথে আপনি কিনতে পারবেন। তা আমি হচ্ছে কিওয়ার্ড ওভারভিউ এর এখানে আসলাম, এখানে অনেকগুলো টুল। এই যে দেখেন আমাদের এখানে দেখাচ্ছে কি সার্চ ভলিউম কত, এটা ইউএসএ তে দেখাচ্ছে কত, 5.3K, 5300 কিলো না কে, এটা কে দ্বারা সাধারণত কত থাউজেন্ড। আর আমাদের কিওয়ার্ড ডিফিকাল্টি কত, 48%। আপনার 40 প্লাস হয়ে গেলে বা 50 আপ হয়ে গেলে সেইটাতে র‍্যাঙ্ক করানো অনেক বেশি কঠিন, ঠিক আছে। 40 নিচে থাকলে সবচেয়ে সহজ, 50 নিচে থাকলে মিডিয়াম, আর এরপরে আস্তে আস্তে আপনার যত যাবে আরো বাড়বে। তাহলে এই রিয়েল এস্টেট এজেন্ট বাংলাদেশ, এইটা মোটামুটি আমাদের দেখে ফেললাম যে পসিবল। তাহলে আমরা কি ধরনের কিওয়ার্ড গুলো নেব, এরকম ভাবে আমরা ধরেন 20-25টা কিওয়ার্ড নিজেরা বানাবো বা বের করব, সেইগুলা থেকে আমরা সার্চ ভলিউম এবং কেডি চেক করব। তো যেইটা সার্চ ভলিউম কম হবে, সার্চ ভলিউম যেইটার বেশি হবে, কম না, ঠিক আছে, সার্চ ভলিউম যেইটার অনেক বেশি হবে, এবং কিওয়ার্ড ডিফিকাল্টি সার্চ ভলিউম বেশি এবং কেডিটা হচ্ছে কম, লো,
সেই সকল কিওয়ার্ড আমরা নেব। ঠিক আছে, সার্চ ভলিউম বেশি হবে এবং কিওয়ার্ড ডিফিকাল্টি অর্থাৎ কেডি আমাদের লো যেটা হবে সেটা আমরা এখানে কনসিডার। ওকে, এখন এই কিওয়ার্ড গুলো আবার অনেক টাইপের হয়। ঠিক আছে, কিওয়ার্ড গুলো অনেক টাইপের হয়। ধরেন দুই ভাবে আমরা এটাকে টাইপ করতে পারি বা টাইপে আলাদা করতে পারি। একটা টাইপে ধরেন আমাদের বা একটা ওয়েতে তিন টাইপ যদি আমরা বিবেচনা করি, তাহলে এখানে দেখেন শর্ট টেল আছে, শর্ট টেল কিওয়ার্ড, এরপর আমাদের মিড টেল কিওয়ার্ড, এরপর হচ্ছে লং টেল কিওয়ার্ড। এরপর হচ্ছে ম্যাচিং এর ভিত্তিতে তিন টাইপ আছে। ম্যাচিং এর ভিত্তিতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ম্যাচিং এর ভিত্তিতে আমাদের তিনটা টাইপ আছে। সেটা হচ্ছে আমাদের ব্রড ম্যাচ, ব্রড ম্যাচ, ফেস ম্যাচ এবং এক্সাক্ট ম্যাচ। আচ্ছা, এখন ওই শর্ট টেল কিওয়ার্ড এগুলো নিয়ে যদি বলি, যে হচ্ছে টেলের আন্ডারে আমাদের তিন ধরনের থাকে। একটা হচ্ছে শর্ট টেল, মিড টেল, এরপর লং টেল। ম্যাচিং এর ভিত্তিতে আমাদের ব্রড ম্যাচ, ফেস ম্যাচ এবং এক্সাক্ট। শর্ট টেল কিওয়ার্ডটা আগে বলি। যে সকল কিওয়ার্ডের আমাদের হাইট কম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শর্ট টেল মানে হচ্ছে আপনার সর্বোচ্চ একটা বা দুইটা ওয়ার্ডে এটা গঠিত হবে। মিড টেল হলো আপনার তিনটা বা চারটা বা তিনটাই সর্বোচ্চ, দুইটা তিনটা এরকম। আর লং টেল হলো চারটার বেশি ওয়ার্ড থাকে। ঠিক আছে, যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, যে বেস্ট, বা এখানে আমি যদি মাত্র দিলাম যে আইটি ইনস্টিটিউট, আইটি ইনস্টিটিউট। ঠিক আছে, তাহলে এটাকে আমরা শর্ট টেল কিওয়ার্ড বলতে পারি। তাহলে আইটি ইনস্টিটিউট ইন বাংলাদেশ, তাহলে এটা হচ্ছে ধরেন মিড টেল, কারণ আমাদের কয়টা আছে, চারটা ওয়ার্ড। হ্যাঁ, আমরা যদি এখানে আবার দেখতে দিই যে বেস্ট আইটি ইনস্টিটিউট ইন বাংলাদেশ, তাহলে সেটা আমরা লং টেল কিওয়ার্ড হিসেবে কনসিডার করতে পারি, কারণ এখানে আমরা পাঁচটা হয়ে গেছে। ক্লিয়ার? তো এইরকম টেলের ভিত্তিতে আমাদের কিওয়ার্ড হয় কয় টাইপের, তিন টাইপের। ম্যাচিং এর ভিত্তিতে আমাদের তিন টাইপের হয়, একটা হলো ব্রড ম্যাচ, ফেস ম্যাচ এবং এক্সাক্ট ম্যাচ। ধরেন আপনি লিখছেন হচ্ছে ইনস্টিটিউট, ইনস্টিটিউট, ওকে। তো ধরেন আপনি এখানে লিখছেন ডিজিটাল মার্কেটিং, লিখছেন ডিজিটাল মার্কেটিং। এখন এক্স্যাক্টলি ডিজিটাল মার্কেটিং এর সাথে রিলেটেড যেগুলো আছে সেইগুলো হচ্ছে আমাদের ফেস ম্যাচের কাছাকাছি হতে পারে। ঠিক আছে, তো চলেন একটা আমি পিকচার দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করি, তাহলে আপনি আরো ভালো করে বুঝতে পারবেন। ফেস ম্যাচিং কিওয়ার্ড, ওকে। এই যে এই পিকচারটা ভালো, এটা দেখলে আপনার খুব ভালো করে একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখেন ব্রড ম্যাচ কি, ধরেন আপনার হচ্ছে কিওয়ার্ড হলো রানিং শু, তাই না? তাহলে ব্রড ম্যাচ হচ্ছে আপনার ওই শু রিলেটেড যে কোনো কিছু হলেও সেটা ব্রড ম্যাচের অন্তর্ভুক্ত। ঠিক আছে, ধরেন আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করছেন, তাহলে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যতগুলো আছে
এর আশেপাশে সবগুলো আপনার লিখে যদি সার্চ করেন তাহলে আপনার ওটা রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে। তো ব্রড ম্যাথ হচ্ছে একটা নিয়ম মেনে আপনাদের এখানে দিতে হয়, ঠিক আছে? সিম্বলটা আমাদের থার্ড ব্র্যাকেটের মধ্যে। টেনিস শু ফর ম্যান, এটাও কি আমাদের রানিং শু এর কাছাকাছি না? এখানে টেনিস শু আর এখানে দিছে শুধুমাত্র রানিং শু। তারপরে সিনোনিম অ্যান্টোনিম যা আছে কাছাকাছি যদি হয় সেটা ব্রড ম্যাথের অন্তর্ভুক্ত। তারপরে সকার্স ফর রানিং, তার মানে দেখেন রিলেটেড কিছু, রিলেটেড কোনো কিছু হলে সেটা হয়ে যাবে আমাদের কি ব্রড ম্যাথ, মানে অনেক ব্রডলি চিন্তা ভাবনা করছে। আর ফেস ম্যাথ দেখেন রানিং শু, তাহলে এই যে ফেস ম্যাথের ক্ষেত্রে এই রানিং শু এর আগে পিছে আমরা কোনো একটা ফেজ অ্যাড করে নতুন একটু বড় কিওয়ার্ড তৈরি করতে পারি। যেরকম দেখেন এই রানিং শু এর জায়গায় ম্যানস রানিং শু, বেস্ট শু ফর রানিং, কাছাকাছি না কারণ রিলেটেড না, এই জন্য এটাকে বলা হয় আমাদের ফেস ম্যাচ। আর এক্সাক্ট ম্যাচ হচ্ছে আপনাকে হুবহু ওই রকমই হতে হবে। যেরকম দেখেন রানিং শু, তাহলে রানিং শু অথবা সেটা সিনোনিম হতে পারে, ঠিক আছে? যেরকম পৃথিবী, এর কি আরো নাম আছে না, যে ধরা, তারপরে হচ্ছে বসুন্ধরা, এরকম অনেক নাম আছে। দ্যাট মিন্স সিনোনিম যদি হয় তাহলে সেটা আপনি এক্সাক্ট ম্যাচ কনসিডার করতে পারেন, আদারওয়াইজ। তো এইখানে এই ম্যাচিং এর যদি আমরা এখানে যাই তাহলে এক্সাক্ট ম্যাচকে আবার থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়, ঠিক আছে? কোন ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে? থার্ড ব্র্যাকেটের মধ্যে, ঠিক আছে? আপনি যাই লেখেন না কেন আপনাকে একে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, তাহলে গুগল বুঝতে পারবে যে এটা এক্সাক্ট ম্যাচ। ফেস ম্যাচ, ফেস ম্যাচকে আপনার রাখতে হবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। কার মধ্যে? ও সরি, সেকেন্ড ব্র্যাকেট না, আপনার ডাবল ইনভার্টেড কমার মধ্যে, ঠিক আছে? ডাবল ইনভার্টেড কমার মধ্যে আপনি রাখবেন ফেস ম্যাচ। আর ব্রড ম্যাচে কোনো কমা টমা লাগে না, ও বস একাই বস। ক্লিয়ার? তাহলে ম্যাচিং এর ভিত্তিতে কিওয়ার্ড গুলোকে আমরা বুঝতে পারছি। এখন দেখেন একটা ক্লাসে পুরো এসইও আসলে টপিক মানে কমপ্লিট করা অসম্ভব। তো আমরা কিওয়ার্ড নিয়ে বেশি আলোচনা করি আজকে। আর অন পেজ অফ পেজ কিভাবে করবেন আমি বলে দেব। 11 নম্বর ক্লাস 12, 13, 14 তিনটা ইয়ার নিয়ে হবে, মার্কেট প্লেসের হবে, ঠিক আছে? মার্কেট প্লেস, আচ্ছা। তো সার্চ ভলিউম এবং এগুলো তো আমরা বুঝতে পারলাম, তাই না? তাহলে এক্সাক্ট ম্যাচের ক্ষেত্রে আমরা থার্ড ব্র্যাকেট দিব এবং ফেজ ম্যাচের ক্ষেত্রে আমরা এরকম ডাবল ইনভার্টেড কমার মধ্যে আমরা দেব। তাহলে সার্চ ভলিউম বা কেরি যেগুলো হচ্ছে আমাদের বেশি, হ্যাঁ, যেগুলো হচ্ছে আমাদের কেডি হচ্ছে কম কম, ঠিক আছে, লো হবে। আর যেগুলো সার্চ ভলিউম বেশি সেইগুলো হলো আমরা, এখানে লেখা আছে সার্চ ভলিউম বেশি এবং কেডি কম, সেগুলো আমরা নিব। তারপরে ওই কিওয়ার্ড গুলোকে আমরা এক্সাক্ট ম্যাচ পেজ ম্যাচে রূপান্তর করব, ঠিক আছে? তাহলে এই দুইটা স্টেজের কাজ শেষ যদি হয়, কিওয়ার্ড যদি আমাদের কাছে থাকে, এরপরে হচ্ছে আমাদের ওয়েবসাইট তো থাকা লাগবে মাস্ট। ওয়েবসাইট না থাকলে আমাদের কিন্তু কোনো কাজই হবে না। তাহলে স্টেপ 1 হচ্ছে আমাদের ওয়েবসাইট থাকতে হবে। এসইও এর প্রধান শর্ত হলো আমাদের কি থাকা, নিড ওয়েবসাইট। ওয়েবসাইট যদি না থাকে তাহলে আমরা কই এসইও করব? হ্যাঁ, ওয়েবসাইট না থাকলে আমরা র‍্যাঙ্কিং বা করাবো কি, তাই না? তাহলে আমাদের মাস্ট বি একটা ওয়েবসাইট থাকবে স্টেপ 1 এ। তারপরে হচ্ছে আমাদের কিওয়ার্ড সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে এবং কিওয়ার্ড গুলোকে খুঁজে বের করা লাগবে। তাহলে কিওয়ার্ড যদি শেষ হয়ে যায় আমাদের, এরপরের স্টেপ হচ্ছে ওই সাইটটাকে অন পেজ এসইও করা, ঠিক আছে? এসইও হচ্ছে 3 ধরনের হয়, একটা হচ্ছে অন পেজ টেকনিক্যাল এসইও এবং হচ্ছে আমাদের অফ পেজ এসইও। কয় ধরনের এসইও? 3 ধরনের, ঠিক আছে? ঠিক আছে, তাহলে অফ পেজ এসইও এই 3 টাইপের এসইও আছে। তাহলে অন পেজ এসইও বলতে আসলে কি বোঝাচ্ছে? অন পেজ দ্বারা বোঝায় হচ্ছে আপনার পেজের উপরে যে কাজগুলো করতে হবে এসইও বা এটাকে র‍্যাঙ্কে আনার জন্য, সেটাকে সাধারণত আমরা অন পেজ এসইও বলে থাকি, ঠিক আছে? অন পেজ এসইও তাহলে কাকে বলতেছি? যে আমাদের ওয়েব পেজের উপরে যে কাজগুলো করব, দ্যাট মিন্স কোথাও বাইরে না, আমাদের ওয়েবসাইটের ভিতরে যে কোনো একটা পেজে, ধরেন www.kotekbd.net,
ঠিক আছে, এই পেজে আমরা আসলাম, অথবা আমাদের আরো একটা আইডিয়া আছে না যে ময়নাললাগি.com, ময়নাললাগি লিখে সার্চ করলে চলে আসবে। তো ধরেন আপনি হচ্ছে ই কমার্স ওয়েবসাইট করতে চাচ্ছিলেন, তাহলে এই পেজে যদি আপনি এসইও করতে চান বা মানে এসইও আপনি করতে চান, সেটা হলো যদি অন পেজ হয় তাহলে আপনাকে এই পেজের উপরে এই কাজটা করতে হবে। ঠিক আছে, সেটা কিভাবে করে? অন পেজ এসইও এর ফ্যাক্টর গুলো কি কি? যেমন হচ্ছে আপনার হেডলাইন গুলোকে চেঞ্জ করা বা হেডলাইন গুলোকে এসইও ফ্রেন্ডলি করা। দ্যাট মিন্স আপনার এটা কোন রিলেটেড ওয়েবসাইট, ধরেন এটা বোঝা যাচ্ছে যে একটা কোর্স রিলেটেড ওয়েবসাইট, রাইট? তাহলে ডিজিটাল মার্কেটিং, সিপিএ মার্কেটিং সব কোর্স রিলেটেড অফার করা, হেডলাইনের মধ্যে বেশি বেশি ওইটা রাখা। ধর আমরা কোন কিওয়ার্ডের উপরে র্যাঙ্ক করতেছি সেই কিওয়ার্ডটা আগে আইডেন্টিফাই করা। ঠিক আছে, যদি আমরা ধরেন কিওয়ার্ডটা বেছে নিলাম যে ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং বা আইটি ইনস্টিটিউট, যে কোনো একটা, তো ওই পার্সপেক্টিভ কিওয়ার্ডের উপরে আমাদের অনেকগুলো কন্টেন্ট থাকা লাগবে, এবং ওই কন্টেন্টটাই আমাদের বা ওই কন্টেন্টের পেজটাই আমরা র্যাঙ্ক করতে চাচ্ছি। এখন দেখেন এখানে কিন্তু আমি বলি নাই যে অন ওয়েবসাইট এসিও, বলছি? বলি নাই, আমি বলছি কি অন পেজ এসইও। দ্যাট মিন্স এইটা দ্বারা আরেকটা জিনিস বোঝা যায় যে ওয়েবসাইটের এসইও করতে হয় পেজ ওয়াইজ, ফুল ওয়েবসাইটের কোনো এসইও হয় না। ঠিক আছে, আমাদের এসইও করতে হয় কোন কোন একটা ওয়েবসাইটের মানে পেজের উপরে। যেমন দেখেন আমাদের একটা হোম আছে, যদি আমরা এই ব্লগ সেকশনে যাই তাহলে দেখেন লেখা আছে কি moinallagi.com/blog, তার মানে ব্লগ নামে আমাদের একটা এখানে কি আছে, সেকশন আছে বা পেজ আছে, সেই পেজটাকে আমরা র‍্যাঙ্ক করতে চাচ্ছি। ক্লিয়ার? আমরা যদি পুরো ওয়েবসাইটটাকে করতে চাই সেটা কিন্তু আমরা পারবো না, আমাকে পেজ ওয়াইজ আগাতে হবে। তাহলে আমরা সবগুলো পেজকে যদি আমরা আলাদা আলাদা কিওয়ার্ডে বা সেম কিওয়ার্ডে র‍্যাঙ্ক করতে চাই, তাহলে সেম কিওয়ার্ড দিয়ে আমাদের জিনিসপত্রগুলো হ্যান্ডেল করতে হবে। এখন সাধারণত কোনো একটা ওয়েবসাইটে দেখবেন যে যদি ব্লগ সেকশন থাকে অথবা নিউজ সেকশন থাকে, সেইগুলোতে র‍্যাঙ্ক করা ইজি, কারণ ওইগুলোতে কন্টেন্ট দেওয়া অনেক বেশি। আর আপনার হোম পেজে যদি এরকম হিজিবিজি কন্টেন্ট দেন, কি খুব ভালো লাগবে? সুন্দর লাগবে? লাগবে না। এই জন্য আমাদের এইখানে সবচাইতে বেশি যেটা কাজ করা হয়, আমাদের এসইওটা করা হয় কোনো ব্লগ, নিউজ বা এই রিলেটেড যেখানে অনেকগুলো লেখা থাকে ওই পেজে। ক্লিয়ার? তাহলে আমরা অন পেজ এসইও কাকে বলে? যে আমরা যদি পেজের উপরে যে কাজগুলো করি, যেরকম হচ্ছে আমাদের হেডার গুলোকে ঠিক করা, কন্টেন্ট গুলোর মধ্যে বারবার একই ওই কিওয়ার্ড গুলোকে আমাদের পুশ করা, ঠিক আছে, এই কাজগুলো হচ্ছে অন পেজের অন্তর্গত। দেন চলে আসে আমাদের টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইও এর মধ্যে বিভিন্ন ধরনের এরর আছে, যেমন 404, ক্যানোনিক্যাল ট্যাগ। ক্যানোনিক্যাল ট্যাগ দ্বারা আসলে কি বোঝাচ্ছে? ধরেন কোনো কিছু আমাদের যদি ডুপ্লিকেট হয়ে যায়, একটা কন্টেন্টে দুইবার বেশি হয়ে যেতে পারে না বলে, তো এই দুইবার হলে ওটাকে ইনডেক্সিং হবে না। তাহলে এইটা যদি আমরা একটু দেখি যে ইনডেক্সিং কি বা ক্রলিং কি, এগুলো আবার যদি আমরা না বুঝি তাহলে একটু প্রবলেম। টেকনিক্যালে হলো আমাদের টেকনিক্যাল এসইও যে মেইন টার্ম, দেখেন আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করলাম, ভালো কথা, এখন এই ওয়েবসাইটটাকে যদি আমরা সার্চ ইঞ্জিনের সাথে অর্থাৎ গুগলের সাথে কানেক্ট না করে দিই, তাহলে কি সার্চের রেজাল্ট আসবে? আসবে না। এখন সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ধরেন আপনি এখানে কোনো কিছু লিখে সার্চ করলেন, সার্চ করার পরে এ কি করবে, এই গুগলের সরাসরি ডাটাবেজে চলে যাবে। ঠিক আছে, সাপোজ আমি যদি আপনাদের এখানে একটু সিম্পলি বোঝাই, যে আমাদের যত ওয়েবসাইটই করা হোক না কেন সবগুলো গুগলের ডাটাবেজে জমা থাকে। কারণ এটা হলো গুগলের ডাটাবেজ। এই গুগলের ডাটাবেজে এই ওয়েবসাইট গুলো এইরকম ভাবে একটা এরকম ভাবে মনে করেন এই ডাটাবেসকে আমরা গুডাউন বলতে পারি। তাহলে সবগুলো ওয়েবসাইট এইখানে আমাদের কি আছে, লিস্টিং আছে। ঠিক আছে, তো আমরা কোনো কিছু লিখে যখন সার্চ করি, ধরেন টেকনিক্যাল এসইও লিখে সার্চ করছি, সাপোজ টেকনিক্যাল এসইও শিখতেছি, টেকনিক্যাল এসইও লিখে সার্চ করছি, তখন এই গুগল কি করবে, এই সার্চ করার সাথে সাথে গুগলের কিছু ক্রলার থাকে, কি থাকে, ক্রলার থাকে, এগুলোকে সাধারণত গুগল বটও বলা হয়, বা আমরা আরো ভালো করে বুঝতে গেলে এগুলোকে বলা হয় গুগলের রোবট। ঠিক আছে, ফিজিক্যাল রোবট না, এরা হচ্ছে সার্চ ইঞ্জিনের রোবট। ঠিক আছে, অর্থাৎ একটা প্রোগ্রামিং,
বা একটা প্রোগ্রাম, ঠিক আছে, যেরকম একটা আপনাদের প্রোগ্রাম মানে কি একটা সফটওয়্যার, তাই না? আমরা যখন এখানে কাজ করতেছি, এই যে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের যে কাজ করতেছে এটা মনে হয় ডব্লিউপিএস অফিস, হ্যাঁ ডব্লিউপিএস, তাহলে এটাও কিন্তু একটা প্রোগ্রাম, তারা পারফেক্টলি কিন্তু সুন্দর করে কাজ করতেছে। তারপরে এই যে আমি এখানে দিচ্ছি, এই যে এরকম টান দিচ্ছি এক একটা করে দাগ হচ্ছে, এগুলো কি এক একটা প্রোগ্রাম না? তো গুগলেরও এরকম কিছু প্রোগ্রাম আছে বা যেগুলোকে আমরা বলা বট বা ট্রলার, তারা আগে এই ওয়েবসাইট গুলোতে ভিজিট করে বসে থাকে যে আপনি কি চাচ্ছেন না চাচ্ছেন। যখন আপনি এই যে টেকনিক্যাল এসইও লিখে সার্চ করবেন, এতগুলো ওয়েবসাইটের মধ্যে যে ওয়েবসাইটটা তার কাছে সবচেয়ে বেশি রিলেভেন্ট মনে হবে, সে কিন্তু আপনাকে আউটপুট ওয়েবসাইটটাই দেখাবে। দেখেন একটু আগে আমরা কিন্তু সার্চ করছিলাম, রাইট? একটু আগে আমরা রিয়েল এস্টেট লিখে সার্চ করছিলাম, তো এখানে আমাদের রেজাল্ট ছিল প্রায় 555 কোটির মতো, তাই না? একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 555 কোটির মতো। এর মধ্যে রেজাল্ট আসছে কোনটা? এই যে রিয়েল এস্টেট। এটা কি এমনি এমনি আসছে না, গুগলের বট কি করছে, সাথে সাথে সেইখানে তার ওই গুডাউনে সার্চ করছে, সবচেয়ে রিলেভেন্ট যেটা পাইছে সেটাই আমাদের সামনে রেজাল্ট গুলো শো করছে। যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে একটা 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 করে আমাদের শো করাইছে, ঠিক আছে? তাহলে আমাদের টোটাল এনভায়রনমেন্টটা কি হলো, আমরা সার্চ করি, ক্রলার বা বট সেটা ওই ডাটাবেসের সাথে কানেক্ট করে এবং সবচেয়ে রিলেভেন্ট রেজাল্টটা আমাদের আউটপুট দেয়। তাহলে সে কিভাবে জানলো যে আসলে ওই ওয়েবসাইটে তার সাথে বেশি রিলেভেন্ট? এই ক্রলার প্রত্যেকটা, আপনি যখনই ওয়েবসাইট থেকে লিস্টিং করবেন, সবগুলো ওয়েবসাইটে সে ঘুরে ইনফরমেশন নিতে থাকে, ঠিক আছে? কি নিতে থাকে? ইনফরমেশন নিতে থাকে যে আপনি কোথায় থেকে বা এখন কি রিলেটেড আপনার ওয়েবসাইট, কি কাজ করছেন না করছেন, যাবতীয় ইনফরমেশন কিন্তু এই গুগলের ক্রলার বা ব্রড সব ওয়েবসাইট থেকে এরকম নিতে থাকে। সাপোজ আপনি ধরেন আজকে একটা কন্টেন্ট পাবলিশ করছেন যে এসইও কেন গুরুত্বপূর্ণ, সে কি করবে সাথে সাথে অথবা তার ফ্রি টাইমে যখনই হোক আপনার ওয়েবসাইটে আসবে, আসার পর প্রত্যেকটা লাইন সে খুব ভালো মনোযোগ সহকারে পড়বে, ঠিক আছে? আপনার কন্টেন্টের প্রত্যেকটা লাইন সে খুবই মনোযোগ দিয়ে পড়বে এবং সে নিজের মধ্যে ইনফরমেশন গুলো কালেক্ট করে রাখবে। যখন কেউ ওই রিলেটেড ইনফরমেশন লিখে সার্চ করবে গুগলে, সে তখন বলবে দেখো ওই সবগুলো ওয়েবসাইট আছে, এইটা তোমার কাছে বেশি রিলেভেন্ট, তুমি এইটা নাও তোমার রেজাল্ট, ঠিক আছে? তাহলে এই যে ক্রলার বা বট আমাদের কি করতেছে, আমাদের এই ডাটাবেজের সাথে আমাদের যে সাইটটা আছে এই নির্দিষ্ট কিওয়ার্ডের থ্রুতে কানেক্ট করে দিচ্ছে। তো এই কানেকশনের কাজটা করতেছে কে? এই ক্রলার বা ব্রড। তাহলে আমাদের এই কানেকশনের জন্য ক্রলার বা ব্রডকে তো সুযোগ করে দিতে হবে, তাই না? সুযোগ করে না দিলে কি আলটিমেটলি কোনো লাভ হবে আমাদের? না। তো এই টেকনিক্যাল এসইওতে আমরা সেই জিনিসটাই দেখার চেষ্টা করব যে কিভাবে আপনি এই একটা ওয়েবসাইটের সাথে এই ক্রলার বা ব্রড গুলোকে কানেক্ট করতে পারেন, গুগল সার্চ কনসোল কিভাবে কাজ করে, ঠিক আছে? এরপরে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের এরর আসে, যে 404 এরর, দ্যাট মিন্স আপনার ধরেন ইউআরএলই নাই বা ওইখানে কোনো ডাটাই নাই, তখন আমাদের 404 দেখায়। তারপরে ইউআরএল আমাদের হচ্ছে এখানে ব্রোকেন ইউআরএল নামে একটা টার্ম আছে, মানে ইউআরএল গুলোকে আমরা সচরাচর যেরকম ভাবে রেখেছিলাম ওরকম থাকে না, ভেঙে যায় বা অন্য কোনো কারণে ওই ইউআরএলটা নষ্ট হয়ে যায়। তো এই ইউআরএল গুলো ঠিক করা, এরকম যত ধরনের টেকনিক্যাল ইস্যু আছে, টেকনিক্যাল ইস্যু গুলো হ্যান্ডেল করা শেখে সাধারণত আমাদের টেকনিক্যাল এসইও পার্ট। দেন আমাদের আসে হচ্ছে অফ পেজ এসইও। অফ পেজ এসইও হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট এসইও এর মধ্যে, ঠিক আছে? তো আমাদের যদি অন পেজ এসইও কমপ্লিট হয়ে যায়, টেকনিক্যাল এসইও যদি ওকে হয়ে যায়, এই দুইটা যদি ঠিক থাকে, তাহলে আমরা অফ পেজে আসতে পারি। আর এই দুইটাতে প্রবলেম থাকলে আগে আমাদের ওই দুইটা সলিউশন করতে হবে, দেন আমাদের অফ পেজে আসতে হবে। এই দুইটা যদি হয়ে যায়, দেন অফ পেজের মধ্যে আমরা এসে আমাদের সাইটটাকে র‍্যাঙ্ক করার জন্য বিভিন্ন জায়গায় ব্যাকলিংক ক্রিয়েট করব। গেস্ট পোস্টের মাধ্যমে সেই ব্যাকলিংক গুলো আমরা আনতে পারি, আবার হচ্ছে ওই যে পেজ রিলিজের মাধ্যমে আমরা আনতে পারবো, ব্লগিং করে আমরা আনতে পারবো, ঠিক আছে? সোশ্যাল শেয়ারের মাধ্যমে আনতে পারবো। এই লিঙ্কিং করা, দ্যাট মিন্স অন্য ওয়েবসাইট গুলো আমাকে কি করতেছে, ভোট দিচ্ছে, আমাদের ভোট না দিলে বা অন্য সাইটে কি তারা লিঙ্ক করতে দিবে? দিবে না। তার মানে যারা দিবে তারা মনে করেন যে আপনার পরিচিত, আপনাকে ভালো করে চিনে, এই জন্য আপনাকে তারা ভালো দিচ্ছে, ঠিক আছে? তো এরকম আপনি যতগুলো ওয়েবসাইটের সাথে এরকম ব্যাকলিংক ক্রিয়েট করতে পারবেন,
তত বেশি র্যাঙ্কিং করতে পারবেন, ঠিক আছে। আর যদি আপনার অফ পেজ এসইওতে একটু প্রবলেম থাকে তাহলে আপনার এই অন পেজ এবং টেকনিক্যাল করে কোনো লাভ নাই, ঠিক আছে। তাহলে প্রথমে আমাদের অবশ্যই দুইটা তো ঠিক থাকতে হবে, দেন সবচাইতে বেশি গুরুত্ব পাবে আর সবচাইতে বেশি সময় ধরে কাজ করা লাগবে কোথায়, আমাদের অফ পেজ। ক্লিয়ার? তাহলে অফ পেজে আমাদের ব্যাকলিংকটা খুবই ইম্পর্টেন্ট। ব্যাকলিংক যত বেশি আমরা ক্রিয়েট করতে পারবো এবং সেটা অবশ্যই ডু ফলো ব্যাকলিংক হতে হবে। এই ব্যাকলিংক গুলো ডু ফলো ব্যাকলিংক আবার কাকে বলে, সরাসরি যেগুলো ওয়েবসাইট থেকে আমাদের লিংক জুস পাস হয় সেগুলোকে আমাদের ব্যাকলিংক বলা হয়। দ্যাট মিন্স কোন ওয়েবসাইট যদি সরাসরি আপনার ওয়েবসাইটকে সমর্থন করে বা ভোট দেয় যে না এই ওয়েবসাইট আসলে অন্য ওয়েবসাইট থেকে কি ভালো, এদেরকে সাধারণত বলা হয় ডু ফলো ব্যাকলিংক। এরকম ডু ফলো ব্যাকলিংক যদি অনেক বেশি ক্রিয়েট করতে পারেন দেন আপনার সাইটটা আস্তে আস্তে র্যাঙ্ক করবে। ক্লিয়ার? তো এই ফুল এই টপিক গুলো যদি আমরা শেষ করতে যাই মিনিমাম আমাদের 20 ঘন্টা সময় লাগবে। দ্যাট মিন্স আরো 15টা ক্লাসের মতো লাগবে, ঠিক আছে। তো এই 35,000 টাকা 30,000 টাকা 25,000 টাকা কোর্স ফি যারা চিল্লায় উঠে তাদের জন্য আসলে অ্যাডভান্টেজ না। ক্লিয়ার? কালকে একটা স্টুডেন্ট এরকম চিকুর দিয়ে উঠছে যে ইউনিক আইডিতে বলছিলাম যে 35,000 নাই 30,000 নাই তখন। তাহলে আপনাকে যে ভ্যালু দিচ্ছে অবশ্যই আপনাকে সেটা ভ্যালু দিতে হবে, আদারওয়াইজ আপনি করতে পারবেন না, ঠিক আছে। তো আমরা এখানে অন পেজ এসইওটা দেখাইতে চেয়েছিলাম কিন্তু আমাদের অলরেডি যেহেতু পিছনে প্রিভিয়াস অনেকগুলো ক্লাস হয়ে গেছে এই জন্য অন পেজটা দেখাই নাই। আপনাদের ব্যাচে আমি একটা অন পেজের ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে। আর হচ্ছে আমরা নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের ছুটি থাকবে নেক্সট স্যাটারডে, আপনাদের ছুটি থাকবে। আর তারপরে শুক্রবারে আপনারা ক্লাস করতে পারবেন 9টায় 9:30টায়। শুক্রবার 9:30টায় হইলে সবচাইতে বেটার হয়। তাহলে ওই সামনের সপ্তাহে ছুটি থাকবে আর নেক্সট উইকে তাহলে ওদের সাথে আমি মার্কেট প্লেসের ক্লাসটা শুরু করতে পারতাম। হ্যাঁ, আগামী শুক্রবারে না, পরের শুক্রবারে। আচ্ছা, আগামী শুক্রবারে ঠিকই আছে, ওদের একটা ক্লাস কম আছে, সমস্যা নেই। আগামী শুক্রবারে আমরা মার্কেট প্লেস দেখে ফেলবো, ঠিক আছে। তাহলে আগামী শুক্রবার কয়টায়? 9:30টায়। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই থাক। আর আমি হচ্ছে ভিডিও দিয়ে দেবো এবং গ্রুপেও বলে দেবো না, যদি দিতে মনে না থাকে তাহলে আপনি একটু মনে করে দেন বা আপনি একটু বলে দেন, হ্যাঁ। অনেকগুলো ব্যস্ত মনে থাকে না। তাহলে আগামী শুক্রবার ঠিক 9:30 ঠিক আছে আমরা মার্কেট প্লেসের ক্লাস শুরু করবো, এই যে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com এগুলো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক।